আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সব আমাদের আলিফ ভাইয়া। তো আজকে আমাদের ফিজিক্সের মধ্যে আমরা অন্যতম গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার পড়ব। সেটা হচ্ছে চ্যাপ্টার 2, গতি। তো গতি চ্যাপ্টারটা আসলে তোমার এসএসসির জন্য যদি বলো, তাহলে তোমাদের যে রিমেইনিং সিলেবাস যেটা আছে আর কি, গভর্নমেন্ট নতুন যে সিলেবাসটা দিচ্ছে সেটার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো তোমরা আমাকে সবাই একটু জানাও যে আমার কথা তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, এবং সবাই বোর্ড ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা। মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা সবাই কেমন আছো, তোমরা ভালো আছো কিনা, হ্যাঁ একটু জানাও। তোমাদের সাথে একটু শেয়ার করি, দেখো। আহ, একটা খুবই জনপ্রিয় একটা প্রভার্ব আছে, সেটা হচ্ছে যে উইনার্স নেভার কোয়াইট অ্যান্ড কুইটার্স নেভার উইন। অর্থাৎ যারা হাল ছেড়ে দেয় তারা আসলে কখনো জিততে পারে না। ঠিক আছে? তো যারা সবসময় জিতে তারা কখনো হাল ছাড়ে না। সুতরাং আমরা আমাদের যেটা চেষ্টা থাকা উচিত বা আমাদের যেটা লক্ষ্য থাকা উচিত, সেটার পক্ষে আমরা যত যা কিছু করা লাগে, যত কষ্ট করা লাগে, আমরা যাতে সেই কষ্টটা যাতে করতে পারি। কারণ তুমি যখন কষ্ট করবা, তুমি যখন হাল ছেড়ে দিবা না, নিশ্চিতভাবে ইনশাল্লাহ তুমি সেই কষ্টের বা পরিশ্রমের ফলাফলটা পাবা। ঠিক আছে? সো আমাদের মধ্যে সেই আত্মবিশ্বাস যেন থাকে। আচ্ছা, তো ফিজিক্স পড়তে গেলে যাদের টেনশন লাগে বা মাথা গরম হয়ে যায় অথবা দুশ্চিন্তা হয়, তাদের ইনশাল্লাহ সমস্যা হবে না। আশা করি আমাদের ফিজিক্সটা সহজই লাগবে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। তো আজকে আমরা গতির চ্যাপ্টারের বেসিক কিছু আলোচনা দেখব। গতির যে টাইপগুলো থাকে সেই টাইপগুলো থেকে অসংখ্য এমসিকিউ আসে, এবং গতি চ্যাপ্টারের পার্টটা আমরা ইনিশিয়ালি শুরু করে এরপরে গতির মধ্যে তোমার রাশির কিছু পরিচয় আছে, সেই রাশির পরিচয়গুলো আমরা দেখব। তো প্রথমেই আমরা এখানে একটা বাচ্চাকে দেখতে পাচ্ছি। তো বাবুটা কি করতেছে, একটা জায়গা থেকে একটা দৌড় দেওয়ার একটা প্রিপারেশন নিচ্ছে। তো এই যে বাবুটা যদি দৌড় দেয় তার একটা গতি থাকবে, তাই না? সো এই বাবুটা যদি দৌড় দেয়, কত বেগে দৌড় দিবে, কোন দিকে দৌড় দিবে, কিভাবে গতিশীল হবে, সেটা কি সরলরৈখিক গতি হবে, নাকি ঘূর্ণন গতি হবে, নাকি পর্যাবৃত্তিক গতি হবে? এই সমস্ত আলোচনায় কিন্তু আজকে আমরা এই গতির যে চ্যাপ্টারটা আছে সেই গতির চ্যাপ্টারে আমরা দেখব। তো প্রথমেই আমরা এই জিনিসগুলো শেখার আগে প্রসঙ্গ কাঠামো অথবা রেফারেন্স ফ্রেম সম্পর্কে একটা আইডিয়া থাকা দরকার। ধরে নাও আমি এখানে বললাম যে ট্রেনটা গতিশীল। ধরে নাও এখানে আমি দাঁড়ায় আছি। ধরে নাও আমি এখানে দাঁড়ায় আছি। তা আমি যখন এখানে চুপচাপ দাঁড়ায় আছি স্থিরভাবে, তো আমি দেখলাম যে ট্রেনটা আমার সাপেক্ষে গতিশীল। তার মানে আমি দেখতেছি, কিন্তু আমি পর্যবেক্ষক, পর্যবেক্ষণ করতেছি। তার মানে আমি এখানে পর্যবেক্ষক। So, আমার সাপেক্ষে আমি দেখলাম যে ট্রেনটা গতিশীল। সো ট্রেনটা এদিকে মুভ করলো, গতিশীল হলো। তো সে কখন গতিশীল হবে বলো তো? যখন তার অবস্থান একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ধীরে ধীরে যখন পরিবর্তন হতে থাকবে, সময়ের সাথে সাথে যখন তার অবস্থানটা পরিবর্তন হতে থাকবে। সুতরাং এই বস্তুটা গতিশীল হবে নাকি স্থিতিশীল, সেটাকে ব্যাখ্যা করার জন্য অবশ্যই একজন পর্যবেক্ষকের দরকার। তো যেই পর্যবেক্ষকের সাপেক্ষে তুমি গতিকে আসলে আলোচনা করো বা গতির বর্ণনা তুমি দাও, সেই পর্যবেক্ষককে আমরা বলি প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো। সুতরাং প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো পর্যবেক্ষককে আমরা বলি প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো। সুতরাং প্রসঙ্গ কাঠামো আসলে কি? প্রসঙ্গ কাঠামো একটা দৃঢ় বস্তু। তো দৃঢ় বস্তু হিসেবে সবসময় কিন্তু বস্তুই থাকবে না, ব্যক্তিও থাকতে পারে। অর্থাৎ এই প্রসঙ্গ কাঠামোটা ব্যক্তিও হইতে পারে, মানে জীবিত কোনো কিছু হইতে পারে, মানুষ হতে পারে বা অন্য কিছু হতে পারে। আবার জীবিত না এমন জিনিসও হইতে পারে, যেমন এখানে গাছ। গাছের তো প্রাণ আছে, তোমরা জানো। মানুষেরও প্রাণ আছে। তো ধরো এখানে তুমি তুমি যদি একটা বক্স রাখতা বা একটা যে কোনো কিছু একটা রাখতা, তো বক্স বা টেবিলের বা যে কোনো কিছু তুমি যদি রাখো এখানে, বা একটা পাথরের টুকরা, এদের তো কোনো জীবন নাই। তো এটাও কিন্তু তোমার পর্যবেক্ষক হইতে পারে। এখন ও তো দেখতে পায় না, কিন্তু ওর সাপেক্ষে আমি দেখতেছি যে ওর সাপেক্ষে ট্রেন কত দূর চলে গেল, ওর সাপেক্ষে ট্রেন কত জোরে চললো। তো ওকে হিসাব করে বা ওর সাপেক্ষে আমি আলোচনা করতেছি, তখন ও আমার হবে প্রসঙ্গ কাঠামো। তার মানে কোনো কিছু কত বেগে গতিশীল বা কিভাবে গতিশীল আছে বা আদৌ গতিশীল আছে কিনা, এগুলো ব্যাখ্যা করার জন্য যেই পয়েন্টের সাপেক্ষে বা যেই ব্যক্তির সাপেক্ষে বা যেই বস্তুর সাপেক্ষে আমরা সাহায্য নেই, সেটাকে আমরা বলি আসলে প্রসঙ্গ কাঠামো। তাহলে দেখো কি বলছে, যে দৃঢ় ব্যবস্থার সাপেক্ষে। তো দৃঢ় ব্যবস্থা এখানে সেই বস্তুটাও হতে পারে, এখানে গাছটা হতে পারে, আবার এখানে ব্যক্তিও হতে পারে।
সো যে দৃঢ় অবস্থার সাপেক্ষে কোনো বস্তুর, যেমন এখানে ট্রেন আছে, ট্রেনের অবস্থান, স্থিতি অথবা গতি নির্ণয় করা যায় তাকে আমরা প্রসঙ্গ কাঠামো বলি। এখন দেখো সবাই, এই যে স্থিতি আর গতি আমরা নাম থেকে কিন্তু বুঝতে পারি। স্থিতি মানে আসলে কি? স্থিতি মানে হচ্ছে সময়ের সাথে সাথে তার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। তার মানে এই ট্রেনটা একটা সময় কিন্তু প্ল্যাটফর্মে বা রেল স্টেশনে কিন্তু স্থির অবস্থায় ছিল, তাই না? যাত্রীর জন্য যখন সে অপেক্ষা করে, তো সে যখন স্থির থাকে তখন কিন্তু তার অবস্থানের পরিবর্তন হয় না। তার মানে আমরা কি বলতে পারি, যখন অবস্থানের কোনো পরিবর্তন প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে হয় না, সেই অবস্থানকে আমরা বলি হচ্ছে স্থিতি। তাহলে খেয়াল করো কি বলছে, সময়ের পরিবর্তনের সঙ্গে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না, তখন তাকে আমরা বলবো স্থির। তার মানে অবস্থান যেখানে ছিল সেখানেই থাকবে। তাহলে যদি অবস্থান পরিবর্তন না হয় সেটাকে আমরা বললাম স্থিতি। তাহলে অবস্থার পরিবর্তন হলে কি হবে? অবস্থার পরিবর্তন হওয়া মানে কি? সে অবশ্যই গতিশীল। তার মানে অবস্থার পরিবর্তন যখন হয়, যখন অবস্থার পরিবর্তন ঘটে, সেটাকে আমরা বলবো হচ্ছে গতিশীল বস্তু। আর গতিশীল বস্তুর যে অবস্থাটা সেটাকে আমরা বলবো হচ্ছে গতি। তাহলে স্থিতিশীল বস্তুর অবস্থা যেটা, সেটাই আমরা বলবো হচ্ছে স্থিতি। তাহলে তোমরা কি গতি, স্থিতি এই বিষয়গুলো সবাই বুঝতে পারছো কিনা আমাকে সবাই টিচার ইনবক্সে জানিয়ে দাও। যারা একটু লেটে জয়েন করছো কোনো টেনশন নাই, তোমরা কিন্তু রিক্যাপ করে চাইলেই দেখতে পারো। সো তোমরা ভিডিওর একটু রিক্যাপ করে আগের পার্টটা দেখে নিতে পারো চাইলেই। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, একদম ঝড় হয়ে যাচ্ছে সবাই, একদম বুঝছো। ঠিক আছে, গ্রেট, মাশাল্লাহ। তো এটা সহজ কথা আর কি, এজন্য অনেকে হয়তো ভাবতেছো ভাই এটা না বুঝার কি আছে, আসলে সহজ জিনিস। ঠিক আছে, চলো আমরা সামনে যাই। এখন খুবই মজার একটা গল্প আমরা বলবো। তো আমার কথাটা খুব সবাই একটু মনোযোগ দিয়ে শুনো। এখান থেকে কিন্তু বোর্ড প্রশ্ন আসে, আমি আজকে যা যা পড়াবো সবগুলাই দেখবা লাস্টে বোর্ডের আসা প্রশ্ন। তো আমার কথা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবা। শুরু করলাম গল্পটা, হ্যাঁ? তো তুমি বলো বা আমি বলো বা এই যে এখানে যে আজকে এই স্মার্ট বোর্ডটা আছে, সবকিছুই কিন্তু আমরা পৃথিবীর উপরে আছি। পৃথিবীর যে ভূপৃষ্ঠ, ভূমির যে পৃষ্ঠটা বা পিঠ, এই ভূপৃষ্ঠের উপর কিন্তু আমরা সবাই অবস্থান করি। এখন আমি এই রুমে আছি, আমার সাপেক্ষে এই বোর্ডটা কিন্তু স্থির, কারণ আমি কি দেখতেছি যে এখন এই বোর্ডটা যেখানে আছে 1 2 3 4 5 সেকেন্ড পরে গিয়েও বোর্ডটা একই জায়গাতেই আছে। তার মানে আমার সাপেক্ষে বোর্ডের অবস্থানের কোনো পরিবর্তন নাই, তার মানে বোর্ডটা আসলে আমার সাপেক্ষে স্থির। একইভাবে বোর্ডের সাপেক্ষেও কিন্তু আমি স্থির, কারণ বোর্ডের সাপেক্ষে আমার গতির কোনো পরিবর্তন হয় নাই। যদি এমন হয় যে বোর্ডটা এখানে স্থির আছে, তো বোর্ডের সাপেক্ষে আমি আস্তে আস্তে সামনে গেলাম, তাহলে এটা তো আমার গতি, তাই না? তাহলে এখন তুমি চিন্তা করলে যে ঠিক আছে ভাই, হ্যাঁ এটা তো ঠিক বলছেন যে বোর্ড স্থির আছে আর আপনি গতিশীল, তার মানে হচ্ছে বোর্ডের সাপেক্ষে আপনি গতিশীল, সত্যি কথা। কিন্তু এই যে গতিটা, এই গতিটা কিন্তু পরম গতি না। কেন পরম গতি না? খেয়াল করো, তুমি যে বোর্ডটাকে স্থির বলতেছো, এই বোর্ডটা কিন্তু বাস্তবে স্থির না। কেন স্থির না? কারণ পৃথিবী যেটাকে তোমার স্থির মনে হচ্ছে, পৃথিবী কিন্তু নিজে আসলে স্থির না। পৃথিবী সূর্যের চারপাশ দিয়ে ঘুরতেছে। আবার তুমি যদি বলো যে পৃথিবী হচ্ছে স্থির সূর্যের চারপাশে ঘুরে, সেটাও কিন্তু রং। কারণ সূর্যও কিন্তু স্থিতিশীল না। সূর্যও কিন্তু মিল্কি ওয়ে যে গ্যালাক্সি আছে, সেই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে কন্টিনিউয়াসলি কিন্তু সে মুভ করতেছে। তার মানে আবার যে গ্যালাক্সি যেটা আছে আমাদের, সেই গ্যালাক্সিটাও কিন্তু আমাদের ইউনিভার্সের অন্যান্য গ্যালাক্সির রেসপেক্টে কিন্তু মুভ করতেছে। আবার আমাদের যে ইউনিভার্স, সেটাও একটা অন্য কোনো ইউনিভার্সের রেসপেক্টে কিন্তু বা সাপেক্ষে কিন্তু সে গতিশীল আছে। তার মানে আলটিমেট একটা মাল্টিভার্সের মধ্যে আমরা কিন্তু চলে গেলাম। তাইলে একটা বিষয় একটু মনোযোগ দিয়ে সবাই শুনো, কেউই কিন্তু এখানে আসলে স্থির না, সবাই কিন্তু আসলে গতিশীল। তার মানে আমরা আসলে একটু আগে যেটা বলতেছিলাম যে এখানে ব্যক্তি দাঁড়ায় আছে স্থির, ব্যক্তির সাপেক্ষে ট্রেনটা গতিশীল, তো এই বিষয়টা তো আসলে কমপ্লিটলি সত্যি না। তার কারণ কি? তার কারণ তুমি যদি পৃথিবী ছেড়ে পৃথিবীর উপরে মনে করো তুমি একটা স্পেসশিপে উঠলা, উঠে এমন একটা জায়গায় গেছো যেখান থেকে পৃথিবীকে দেখা যায়। সো তুমি কি দেখতেছো? যে পৃথিবীটা ঘুরতেছে। তুমি কি দেখবা? পৃথিবীটা ঘুরতেছে। সো পৃথিবীর উপর গাছ থাকুক, মানুষ থাকুক, তোমার কাছে মনে হবে সবগুলোই মুভ করতেছে। তাহলে আপাতত তুমি এখানে দাঁড়াইলে তোমার কাছে মনে হবে গাছও স্থির, ব্যক্তিও স্থির। কিন্তু পৃথিবীর বাইরে থেকে মনে হবে গাছও গতিশীল, ব্যক্তিও গতিশীল। তার মানে আসলে কি বলতো, এক এক জায়গা থেকে দেখলে গতিকে এক এক রকম মনে হয়। পুরোটাই ডিপেন্ড করে দৃষ্টিভঙ্গির উপরে। বিষয়টা কেমন, যে তুমি যদি ধরো এইভাবে, তুমি যদি এইভাবে ধরো, এইভাবে লেখলা, কি লিখলা? এটা তুমি 6 লিখলা। এখন কেউ যদি এটা উপর থেকে দেখে, এই পাশ থেকে দেখে, তার কাছে তো 9 মনে হবে। তার কাছে কি মনে হবে? 9 মনে হবে। সুতরাং বিষয়টা আসলে ডিপেন্ড করে কিসের উপর? দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড করে। সুতরাং এই যে দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড করে, এই বিষয়টা আসলে বলা হয় হচ্ছে আপেক্ষিক গতি। যখনই তোমরা কোথাও দেখবা আপেক্ষিক,
যখনই তোমরা কোথাও দেখবা আপেক্ষিক, কোথায় 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 আমি এখানে তোমাদের লিখে দেই, যখনই দেখবা আপেক্ষিক তখনই মনে রাখবা সেটা কারো না কারো সাপেক্ষে। আমি তোমাদের লিখে দিচ্ছি যে মহাবিশ্বের মহাবিশ্বের সকল গতি সকল গতি আপেক্ষিক। অর্থাৎ কোনো গতি কিন্তু ভাই আসলে পরম না। পরম যদি থাকতে হয় সেই ক্ষেত্রে প্রসঙ্গ কাঠামোকে অবশ্যই স্থির থাকতে হবে, কিন্তু প্রসঙ্গ কাঠামো কোনোটাই স্থির না। তুমি যদি বলো যে ভাইয়া এই গাছটা হচ্ছে স্থির, না গাছটা স্থির না, তার কারণ কি? গাছটা পৃথিবীর উপরে, তাহলে পৃথিবী যখন ঘুরে তখন গাছও ঘুরতেছে, তাহলে গাছটা কিন্তু স্থির না, গাছের কিন্তু গতি আছে। এখন তুমি যদি বলো যে না ভাইয়া পৃথিবী ঠিক আছে, বুঝলাম পৃথিবী ঘুরতেছে, কিন্তু সূর্যের সাপেক্ষে পৃথিবী ঘুরতেছে, তাহলে সূর্য স্থির। বাস্তবতা হচ্ছে সূর্য স্থির না, সূর্য গ্যালাক্সির রেসপেক্টে ঘুরতেছে। আবার গ্যালাক্সিটাও স্থির না, সেটা আর একটা গ্যালাক্সির রেসপেক্টে মোশনে আছে বা গতিতে আছে। তার মানে বাস্তবে কেউ তো থেমে নাই, সবাই কিন্তু গতিশীল। এই জন্যই যেহেতু বাস্তবে কোনো সত্যি বা পরম, সত্যি আসলে বলা হয় না, ফিজিক্সের ভাষায় পরম বলা হয়, তো বাস্তবে যেহেতু কোনো পরম স্থির বস্তু পাওয়া যায় না, এজন্য কোনো পরম প্রসঙ্গ কাঠামোও নাই। এজন্য সমস্ত গতি হচ্ছে আপেক্ষিক। মহাবিশ্বে কোনো গতি আসলে পরম গতি অথবা পরম স্থিতি না। তোমরা এখন বলো যে বুঝছো কিনা। পরম গতি আসলে কি? পরম গতি এটাই বলতেছিলাম যে তুমি যদি একদম শতভাগ স্থির কারো সাপেক্ষে যদি গতি নির্ণয় করো সেটা হবে হচ্ছে পরম গতি। কিন্তু তুমি আমাকে বলো শতভাগ আসলে স্থিরকে পরম গতি কি? দেখো পরম গতিকে দেখো, পরম স্থির বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে পরম গতি বলে। দেখো পরম স্থির বস্তুর সাপেক্ষে, তো বাস্তবতা হচ্ছে এই পরম স্থির বস্তু আসলে নাই। কেন নাই? দেখো কি বলছে, পরম স্থির বস্তু পাওয়া সম্ভব না। তো যদি পরম স্থির বস্তুই তুমি না পাও, তাহলে তার সাপেক্ষে তুমি যে গতিটা মাপবা, যদি পরম স্থির বস্তু থাকতো তাহলে তুমি তার সাপেক্ষে যে গতি মাপতা সেটা হয়তো পরম গতি। বাট যেহেতু পরম স্থির বস্তু নাই, তার মানে পরম গতিও কিন্তু থাকবে না। এখন পরম স্থির বস্তু কেন নাই? তুমি যদি বলো পৃথিবী পরম স্থির, সত্যি না, কারণ পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে। তুমি যদি বলো সূর্য স্থির, সত্যি না, কারণ সূর্য গ্যালাক্সির রেসপেক্টে ঘুরে। বুঝতে পারছো? তার মানে পরম স্থির বস্তু নাই। তো পরম কোনো স্থির বস্তু না থাকার কারণে পরম গতিও সম্ভব না। সবাই ক্লিয়ার কিনা বলো? তোমাদের একটা তোমাদের একটা সহজ একটা কথা বলি আর কি, পরম জিনিসটা ফিল করার জন্য। মনে রাখবা, তোমরা যখন ধরো যখন যে কোনো কিছু যখন তোমরা পড়ছো আর কি, স্পেশালি যে কোনো কিছু যখন প্রাইম এক্সাম্পল দেওয়া হয়, ফর এক্সাম্পল আমরা যখন আমাদের সৃষ্টিকর্তার কথা যখন চিন্তা করি, যে যেই ধর্মেরই আসো না কেন, তো আমরা যেই সৃষ্টিকর্তার কথা যখন চিন্তা করি, তখন সেই সৃষ্টিকর্তাকে কিন্তু আমরা বলি পরম করুণাময়। মানে তার যে করুণা বা তার যে দয়া, সেটার আসলে কোনো তুলনা হয় না, বা কারো সাপেক্ষে সেটা আসলে তুলনা করা যাবে না। সো পরম হচ্ছে সেই জিনিসটা একদম সুপ্রিম, মানে এর উপর আর কিছু নাই। বুঝতে পারছো? সো পরম হচ্ছে আসলে সেইটা। সো পরম হচ্ছে একদম সত্যির থেকেও সত্যি, মহাসত্যি আর কি, সেই জিনিসটা আসলে পরম। ঠিক আছে? চ্যাপ্টার 1 একটা ছোট করে কথা লিখে দেই, এই কথাটা সবাই একটু খাতায় লিখে রাখো। এই কথাটা সবাই একটু খাতায় লিখে রাখো। একটা শব্দ হচ্ছে পরম, আর একটা শব্দ হচ্ছে আপেক্ষিক। পরম শব্দের মানে হচ্ছে কারো তুলনা, মানে কারো সাপেক্ষে কোনো তুলনা করা লাগবে না, মানে তুলনাবিহীন। তুলনা বিহীন। তোমাদের এখন দেখছো আমার কাছে মনে হচ্ছে আমি বাংলা পড়াচ্ছি আর কি। তো এগুলো তোমাদের জানা দরকার আছে। আপেক্ষিক হচ্ছে যখন তুমি তুলনা করে কোনো কিছু বলো, মানে অন্যের সাথে তুলনা করে। ঠিক আছে? এখন তোমাদের একটা সহজ এক্সাম্পল দিই। মনে করো তুমি চিন্তা করলা যে তুমি 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 মনে করো ধরো 6 ফিট লম্বা। এখন তুমি 6 ফিট লম্বা চিন্তা করতেছো যে আমি অনেক লম্বা। এখন তুমি একটু চিন্তা করো তো, তোমার পাশে যখন 7 ফিট লম্বা এসে কেউ দাঁড়াবে, তখন তোমার কাছে কি মনে হবে? তখন তোমার কাছে মনে হবে তুমি আসলে খাটো। তার কারণ কি? ওর তুলনায় তুমি খাটো। আবার তোমার পাশে কেউ যখন 4 ফুটের এসে কেউ যখন দাঁড়াবে, তোমার কাছে তখন নিজেকে লম্বা মনে হবে, কারণ ওর সাপেক্ষে তুমি আবার লম্বা। মানে তুমি যে আসলে
লম্বা কিনা এই কথাটাই কিন্তু আসলে বলা যায় না ওইভাবে। কেন বলা যায় না? কারণ তুমি কিন্তু তুলনা করে বলতে হয়। এখন বাংলাদেশের পার্সপেক্টিভে 6 ফিট বা 6 ফিট 1 ইঞ্চি 2 ইঞ্চি এটা হইতেছে মোটামুটি এভারেজের থেকেও বেশি হাইট। তো সেই ক্ষেত্রে তুমি বাংলাদেশের সাপেক্ষে বলতে পারো যে এইরকম একটা হাইট থাকলে বা একটা এরকম যদি লম্বা হয় কেউ, তাহলে তাকে আমরা লম্বা বলতে পারি। এটা কিন্তু তুমি তুলনা করে বলতেছো, আশপাশের মানুষের গড় উচ্চতাকে তুলনা করে তুমি বলতেছো। তার মানে তোমার কিন্তু এখানে তুলনা লাগে। তুমি যদি বলো যে আমি লম্বা, জিরাফের পাশে তোমাকে দাঁড় করাই দিলাম, তোমাকে তার লম্বা লাগবে না। সেই যে তুলনা করার যখন বিষয়টা চলে আসতেছে, সেটা হয় হচ্ছে আপেক্ষিক। ঠিক আছে? আর যখন কোনো কিছু তুলনা করা যায় না, সেটাকে আমরা বলবো হচ্ছে পরম। ঠিক আছে? তাহলে পরম এবং আপেক্ষিক সবাই ক্লিয়ার না বলো? পরম এবং আপেক্ষিক সবাই ক্লিয়ার কিনা বলো? পরম তো বলছি, একমাত্র পরম হচ্ছে সৃষ্টিকর্তা, এছাড়া কোনো কিছু পরম নেই আসলে। ঠিক আছে, ওকে ফাইন। এবার চলো আমরা হচ্ছে গতির ডিসকাশনে চলে যাই। তা আমাদের মূলত প্রথম যে গতিটা আমরা দেখতে পাচ্ছি সরলরৈখিক গতি, এটা সব থেকে সহজ গতি। তো তোমাদের সংজ্ঞাটা না বলে আগে এক্সাম্পল দেখাই, তাহলে তোমরা সংজ্ঞা এমনি বুঝবা। খেয়াল করে দেখো, এখানে যে এক্সাম্পলটা আছে, একটা এক্সাম্পল আমরা কি দেখতে পাচ্ছি, যে আমাদের এই গাড়িটা স্ট্রেইট চলে গেল। হ্যাঁ, একদম সোজা চলে গেল। অথবা তুমি বোলিং করতে গেছো, একটা একটা যে কোনো একটা জায়গায় গেছো, এবার এভাবে একটা বল তুমি ছুঁড়ে মারছো, তো বলটা একদম স্ট্রেইট চলে গিয়ে এগুলাকে হিট করে সবগুলা ফেলে দিচ্ছে, বোতল ফেলে দিচ্ছে। আবার একটা রিং ধরে বা একটা স্প্রিং ধরে, তুমি মনে করো একটা রিং ধরো বা একটা বল ধরো, এটাকে তুমি উপর দিকে ছুঁড়ে মারছো, তো উপর দিকে ছুঁড়ে মারলে সে কি হবে? উপরে যাওয়ার পর আবার সে নিচে ব্যাক করে চলে আসবে। তাহলে খেয়াল করো, সবগুলা গতিই কিন্তু সরল রৈখিক, সবগুলা গতিই কিন্তু সরল রৈখিক। দেখতে পাচ্ছ, সরল রৈখিক উঠলো, সরল রেখার মতো নামলো, তাহলে সবগুলা গতিই কিন্তু এখানে সরল রৈখিক হচ্ছে। তার মানে সরল রৈখিক গতির সংজ্ঞা কি হবে? সরল রৈখিক গতির সংজ্ঞা হবে, কোনো কিছু যদি সরল রেখায় যায়, অর্থাৎ সরল রেখায় যদি গতিশীল হয়, তাহলে তার গতিকে আমরা বলতে পারবো সরল রৈখিক গতি। তো এর থেকে সহজ তো মনে হয় সংজ্ঞা জীবনে দেখো নাই, একদম নামের মধ্যেই আছে। নাম দেখলে বোঝা যাচ্ছে, যার গতি সরল রেখার মতো সেই হইতেছে সরল রৈখিক। তাহলে এক্সাম্পল কি? বলকে উপরে নিক্ষেপ, যে ব্যাখ্যাটা আমি তোমাদের মাত্র দিলাম, যে বলকে উপরে নিক্ষেপ করছো, সোজা পথে উঠছে, আবার নিচের দিকে নেমে যাবে। তাহলে এটা একটা এক্সাম্পল। আবার দেখো আরেকটা এক্সাম্পল দিচ্ছে, লিফটের ওঠানামা। তুমি লিফটের কথা চিন্তা করো, ধরো এটা হচ্ছে আমাদের লিফট। তো লিফট কি করে বলো তো? তুমি গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোরে যাবা, তো তখন লিফট কি হয়? উপরের দিকে উঠে, সোজা পথে উঠে। আবার টপ ফ্লোর থেকে ডাউন ফ্লোরে আসবা, সোজা নিচের দিকে নেমে যায়। লিফট কি কখনো দেখছো যে লিফট এইভাবে চলে? লিফট তো আর রোলার কোস্টার না। লিফট কি একদম স্ট্রেট উঠবে, স্ট্রেট নামবে। তাইলে লিফটের যে গতিটা, সেটাও কিন্তু আমাদের সরল রেখে একটা গতি। তাহলে সবাই বলো তো, বুঝছো কিনা? এখন আসি আমরা হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি বোঝার জন্য তোমার মাথায় তুমি প্রথমে যেটা চিন্তা করবা, যখনই তুমি দেখবা ঘূর্ণন, তার মানে কোনো কিছু একটা ঘুরতেছে। তো কোন বিষয়গুলো ঘুরে বলো তো? কোন বিষয়টা ঘুরে? বৃত্তের মতো যারা, বৃত্তাকার পথ যারা অতিক্রম করে বা বৃত্তের উপরে যারা থাকে, তারা তো ঘুরে, তাই না? তাহলে ঘূর্ণন গতি যখনই দেখবা, তুমি মাথায় একটা বৃত্ত চিন্তা করবা, বৃত্ত। কারণ বৃত্তই তো একটা বিন্দুকে কেন্দ্র করে এভাবে ঘুরে। তাইলে আমি যদি এখানে একটা বৃত্ত আঁকি, তো মনে করো এই বৃত্তের এইখানে আমি একটা মনে করো পিঁপড়াকে বসাই দিলাম, একটা পিঁপড়াকে বসাই দিলাম। আর আমি কি করছি দেখো, মনে করো এই পুরা বৃত্তাকার পথ জুড়ে আমি এখানে হচ্ছে মিষ্টি দিয়ে দিছি বা চিনি দিয়ে দিছি। এখন এই পিঁপড়া বেচারা কি করবে? এই চিনি যে পথ দিয়ে আছে, এই পথের উপর দিয়ে সে সবসময় চলতে থাকবে। তাহলে এখন ও মনে করো কি করলো, একটু পরে এখান থেকে এখানে চলে আসলো, তারপরে এখান থেকে আবার এখানে চলে আসলো, আবার এখান থেকে এখানে চলে আসলো। তো খেয়াল করো, পিঁপড়া বেচারার একটা কমন প্যাটার্ন এখানে আছে। কোন প্যাটার্ন? সে বৃত্তের কেন্দ্র থেকে সব সময় সমান দূরত্বে অবস্থান করতেছে। বৃত্তের কেন্দ্র থেকে সব সময় সমান দূরত্বে সে অবস্থান করতেছে। তো আমরা তো সবসময় জানি যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপরে কোনো বিন্দুর যে দূরত্ব, সেই দূরত্বকে আমরা বলি হচ্ছে ব্যাসার্ধ। তাহলে দেখো, পিঁপড়ার এই অবস্থানের দূরত্বও হচ্ছে ব্যাসার্ধের সমান, এই অবস্থানের দূরত্ব ব্যাসার্ধের সমান, এটাও আর, এটাও কি আর। তার মানে তার যে গতিপথ, সে যে আস্তে আস্তে এইভাবে মুভ করতেছে, তার যে গতিপথটা, সেই গতিপথটা কিন্তু ভাইয়া সবসময় কেন্দ্র থেকে নির্দিষ্ট দূরত্ব অবস্থান করে করতেছে। তার মানে খেয়াল করো, এখানে থাকা অবস্থায় যা দূরত্ব, এখানে থাকা অবস্থায় একই দূরত্ব, এখানে থাকা অবস্থায় একই দূরত্ব, এখানে থাকলেও একই দূরত্ব। তার মানে এভাবে সে যখন সেম সেম দূরত্ব বজায় রেখে সে যখন ঘুরবে,
এই গতিকে আমরা বলবো হচ্ছে ঘূর্ণন গতি। এবার আসো সংজ্ঞায়, এবার সংজ্ঞা আসো, মানে আগে সংজ্ঞা মুখস্থ করে এক্সাম্পল না দেখে আগে চিন্তা করবা, তারপরে সংজ্ঞাটা দেখবা, তাহলে দেখবা মুখস্থ করা লাগতেছে না। তাহলে একটা বস্তু যদি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে থেকে, তাহলে আমি একটু মার্ক করি, দেখো নির্দিষ্ট বিন্দু থেকে এই একটা পয়েন্ট, সমদূরত্ব থেকে সমদূরত্বে বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তাহলে তার গতিকে আমরা বলবো ঘূর্ণন গতি। এখন তুমি দেখো তো সবগুলা শর্ত আমরা মানছি কিনা। নাম্বার 1 হচ্ছে নির্দিষ্ট বিন্দু আসলে এখানে কোনটা, আমি যদি এখানে কেন্দ্রের নাম দিই ও, তাহলে নির্দিষ্ট বিন্দু আসলে এখানে কি মিন করে, কেন্দ্রটা মিন করে। এবার দেখো সমদূরত্বে, সমদূরত্ব মানে কি, এখানে প্রত্যেকটা দূরত্বে তো ব্যাসার্ধের সমান, তার মানে এখানে সমদূরত্ব বলতে কি বুঝাইতেছে, ব্যাসার্ধ বুঝাইতেছে। তো সমদূরত্ব থেকে বৃত্তাকার পথে ঘুরতেছে, তো খেয়াল করো পথটা তো বৃত্তাকারই, এজন্য এখানে বলছে বৃত্তাকার পথ, তাহলে তার গতিকে বলবে ঘূর্ণন গতি। এখন উদাহরণে কি বলছে দেখো, বৈদ্যুতিক পাখা, ঘড়ির কাঁটা, চাঁদের গতি। সো বৈদ্যুতিক পাখার কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ দুইটা বৈদ্যুতিক পাখা, একটা সিলিং ফ্যান এখানে আছে, একটা টেবিল ফ্যান এখানে আছে। তুমি যদি একটু টেবিল ফ্যানের কথা চিন্তা করো, আমি ধরলাম টেবিল ফ্যানের এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। সো এই ক্ষেত্রে টেবিল ফ্যানের যে সেন্টার, সেই সেন্টার থেকে প্রত্যেকটা ডিস্টেন্সে কিন্তু সেম। তো তারা কি করবে, এই বৃত্তাকার পথেই কিন্তু তারা ঘুরতেছে, এবং সব সময় কেন্দ্র থেকে তাদের যে এই দূরত্বটা, এই দূরত্বটা সব সময় এই দূরত্বটা তারা সেম সেম রেখে কিন্তু ঘুরতেছে। তাহলে টেবিল ফ্যানের গতিও কিন্তু কি হবে, ঘূর্ণন গতি হবে। তাহলে সিলিং ফ্যানের গতি কি ঘূর্ণন গতি হবে কিনা, এটা তোমরা আমাকে একটু অ্যান্সার করবে। আমি একটা ইয়েস নো পোল দিয়ে দিচ্ছি, তোমরা একটা অ্যান্সার করো। তোমরা আমাকে বলো সিলিং ফ্যানের গতি কি ঘূর্ণন গতি হবে কিনা, কি মনে হয় তোমাদের? একদম সামনাসামনি এঁকে দেখাই। তো ধরে নাও আমরা হচ্ছে একটা সিলিং ফ্যান এখানে আঁকতেছি, এই একটা আমি আবার কিন্তু সুন্দর আঁকতে পারি, কিন্তু ইচ্ছা করে সুন্দর আঁকি না, কারণ অনেকে আবার নজর দিয়ে দিতে পারে আর কি, এজন্য। সো ধরো এটা হচ্ছে একটা সিলিং ফ্যান। তো সিলিং ফ্যানের এইখানে একটা বিন্দু আছে, এইখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে। তো সে যখন এভাবে ঘুরতে থাকবে, তখন এই যে বিন্দুটা আছে, এই যে বিন্দুটা আছে, এই বিন্দু যখন এভাবে ঘুরবে, সেও বৃত্তাকার পথে ঘুরবে, এটাও বৃত্তাকার পথে ঘুরবে, এটাও বৃত্তাকার পথে ঘুরবে। এবার তোমার দেখতে হবে সেম সেম দূরত্ব আছে কিনা। তো এখানকার যে দূরত্ব, এখানকার যে দূরত্ব, আর এখানকার যে দূরত্ব, তিনটা দূরত্বই যদি সমান হয়, তাহলে সেই গতিকে অবশ্যই আমরা কি বলতে পারি, ঘূর্ণন গতি বলতে পারি। তাহলে খেয়াল করো সবাই, সিলিং ফ্যানের ক্ষেত্রে সেন্টার থেকে এটার ডিস্টেন্স এবং এটার ডিস্টেন্স, এটা কিন্তু দেখে ছোট মনে হচ্ছে, তার কারণ কি বলতো, পাখাটা কিন্তু ভেতরের সাইডে, এজন্য কিন্তু মনে হচ্ছে ছোট, বাট আসলে ছোট না। ওই পাখাটার সাইজও সেম, বাট পাখাটা ভেতরের সাইডে। তাহলে সবাই কি বুঝছো কিনা বলো, যে যে সিলিং ফ্যানের গতিটাও কিন্তু আসলে তোমার ঘূর্ণন গতি। তাইলে আমরা বুঝলাম টেবিল ফ্যানের গতিও ঘূর্ণন গতি, কারণ ঘুরতে থাকে সহজ বাংলায়। সিলিং ফ্যান এটাও ঘুরতে থাকে, তাহলে ঘূর্ণন গতি। আবার ঘড়ির কাঁটা সেটাও ঘুরতে থাকে, তাহলে ঘূর্ণন গতি। চাঁদের গতি এটাও ঘুরতে থাকে, তাহলে ঘূর্ণন গতি। বৈদ্যুতিক পাখা এটাও ঘুরতে থাকে, তাইলে ঘূর্ণন গতি। ঠিক আছে, তাহলে সবাই আমরা বুঝছি কিনা বলো? ওকে, ভেরি গুড। হ্যাঁ, ফিজিক্স তো সহজই রে ভাই, সহজ। আচ্ছা, এবার চলো আমরা এবার চলন গতি দেখব। এটা একটা স্পেশাল একটা টাইপ। চলন গতির একটা সবাই ভালো করে বুঝে নিও। আমরা এক্সাম্পল থেকে সংজ্ঞায় যাই, ঠিক আছে? তাইলে আমাদের কাছে পড়াটা সহজ মনে হবে। তুমি যদি আগে সংজ্ঞা মুখস্থ করতে থাকো কিছু না বুঝে, তাহলে কিন্তু সংজ্ঞা মুখস্থ হবে না, মাথায় প্রেশার পড়বে। সো আগে এক্সাম্পল দেখো, ঘূর্ণায়মান চাকার সামনে অগ্রসর হওয়া। তো এটা এইভাবে চিন্তা করো যে একটা ট্রাক চলতেছে, ট্রাকের একটা টায়ার ঘুরতে ঘুরতে সামনের দিকে আগাচ্ছে, তাইলে ট্রাকের যে টায়ার সেটা চলতেছে। সো চলন গতি এভাবে মনে রাখলা। এখন তুমি একটা সরল রৈখিক পথ দিয়ে আমি তোমাদের বুঝাই। ধরো এটা হচ্ছে আমার সেই পথ বা রাস্তা, এবং আমার মনে করো এখানে একটা টায়ার আছে, এখানে আমার টায়ারটা আছে। তা আমি কি করলাম, আমি এই টায়ারের দুটা ছবি তুললাম, তো ছবিটা কেমনে তুলছি দেখো, ছবির কাহিনীটা শুনো। ট্রাকের যে টায়ার আছে, সে টায়ারের তিনটা মার্ক করা আছে কোম্পানি থেকে। একটা মার্ক করা আছে টায়ারের এইখানে, সেটা হচ্ছে এ। এখানে একটা মার্ক করা আছে, সেটা হচ্ছে বি। আর এইখানে একটা মার্ক করা আছে, সেটা হচ্ছে সি।
এরকম 3টা মার্ক টায়ারের গায়ে কোম্পানি থেকে করা আছে। এখন আমি যখন ছবি তুললাম, প্রথম ছবি, আমি দেখলাম এ বিন্দুটা ঠিক রাস্তার সাথে লেগে আছে। এখন আমি অনেকক্ষণ ওয়েট করছি যে কখন এই বিন্দুটা আবার রাস্তার সাথে লাগবে। তো আমি খেয়াল করলাম এখানে আসার পরে এই বিন্দুটা ঠিক এখানে ছিল, আমি ঠিক সেই মোমেন্টে আমি ছবি তুলে ফেলছি। তাইলে আমি এখানে একটা ছবি তুলছি, এটা হচ্ছে আমার ছবি নাম্বার 1। এখানে আমি একটা ছবি তুলছি, এটা হচ্ছে ছবি নাম্বার 2। ঠিক আছে? তাহলে খেয়াল করো, আমি যে ছবিটা তুলছি এমনভাবে তুলছি যাতে প্রথমে তাকে দেখতে যেমন লাগে, পরে যদি তাকে দেখতে একই রকম লাগে। তাহলে এ বিন্দুটা এ বিন্দুর জায়গাতেই থাকবে, সি বিন্দুটা সি বিন্দুর জায়গাতেই থাকবে, বি বিন্দুটা বি বিন্দুর জায়গাতেই থাকবে। এবার সবাই একটু মনোযোগ দিও। তাহলে ভাইরা একটু খেয়াল করে দেখো, এখানে সি বিন্দুটা যে গেছে এখান থেকে এখানে চলে গেছে, তাই না? আচ্ছা, আমি সি বিন্দুটাকে কপি করলাম। কপি করলে একটা রেখা আমি পাইছি না, দৈর্ঘ্য পাইছি না? দেখো তো এই দৈর্ঘ্যটা এক্স্যাক্টলি কার সমান? দেখছো এই দৈর্ঘ্যটা এক্স্যাক্টলি এই বিন্দু কতটুকু গেছে তার সমান। মজার বিষয়, এটাকে আমি আবার কপি করলাম। আমি কিন্তু বড় ছোট করতেছি না, সেম রাখতেছি, আমি জাস্ট সরাচ্ছি। এবার দেখো আরেকটা কপি করলাম। এবার খেয়াল করো এটা কিন্তু দেখো বি থেকে বি এর সমান দূরত্ব। তার মানে তোমার কি বিষয়টা বুঝতেছো কিনা যে এখানে বি থেকে বি এর যে দূরত্ব, সি থেকে সি এর যে দূরত্ব, আর এ থেকে এর যে দূরত্ব, প্রত্যেকটা দূরত্বই সমান। তার কারণ এই লাল দাগটা কিন্তু আমি চেঞ্জ করি নাই। সি সিরও যা দূরত্ব, বিবিরও যা দূরত্ব, এ এরও কিন্তু একই দূরত্ব। তার মানে টায়ারের উপরে যে প্রত্যেকটা কণা আছে সেই কণা কিন্তু সমান পরিমাণ সামনে গেছে, নাহলে তো লাল দাগগুলা কখনো সমান হইতো না। সমান পরিমাণ সামনের দিকে গেছে। তাহলে খেয়াল করো, বিটাও সামনে চলে গেছে, সিও সামনে গেছে, এটাও সামনে চলে গেছে। তার মানে আমি বলতে পারি সবাই সামনের দিকে চলে গেছে, মানে সবাই ডান দিকে চলে গেছে। তার মানে সবাই কিন্তু একই দিকে যাচ্ছে, সবগুলা বিন্দু একই দিকে যাচ্ছে। এবং এই যে গতিটা, বিটা দেখে মনে হচ্ছে সরলরেখিক, সিটা দেখেও মনে হচ্ছে সরলরেখিক, কারণ রেখা দিয়েই প্রকাশ করা গেছে। এটাও দেখে মনে হচ্ছে সরলরেখিক। এবার একটা সবাই সংজ্ঞায় চলে আসো। সংজ্ঞা দেখো কি বলছে। কোনো কিছু যদি এমন ভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা, যেমন আমি এখানে এক্সাম্পলে কি কি দেখাইছি, এ কণা, বি কণা এবং সি কণা। যেমন এখানে সকল কণা বলতে কি মিন করছি, এ, বি এবং সি। সো বস্তুর সকল কণা একই সময় একই দিকে যেতে থাকে। তো দেখো সবগুলাই কিন্তু আমরা সামনের দিকে পাঠাইছি। তাহলে একই দিক বলতে আমরা এখানে বোঝাচ্ছি সবগুলাই সামনে গেছে একই সময়। অবশ্যই টায়ার তো একসাথেই মুভ করতেছে। তাহলে বি বিন্দুটা যতক্ষণ সময় সামনে গেছে, সি বিন্দু একই সময় সামনে গেছে, এই বিন্দুটা একই সময়ে কিন্তু সামনে গেছে। তাহলে তার গতিকে চলন গতি বলে। তাহলে ঘূর্ণায়মান চাকার সামনে অগ্রসর হওয়া হচ্ছে চলন গতির একটা উদাহরণ। তাহলে সবাই আমাকে বলো তো, সবাই বুঝছো কিনা? সবাই একটু বলো তো। বুঝছো সবাই? তাহলে বলো, আগে কি সংজ্ঞা পড়ে তারপর এক্সাম্পল দেখা বেটার, নাকি এক্সাম্পল দেখে জিনিসটা ফিল করে বুঝে তারপরে সংজ্ঞা পড়াটা বেটার? কি মনে হয় বলো তো? আগে এক্সাম্পলটা ফিল করা বেটার, তাই না? হ্যাঁ, ওকে ফাইন। এবার চলো, আমরা এবার এই এক্সাম্পলে চলে আসি। তোমাদের মধ্যে আবার কয়েকজন দেখলাম যে লিখছো যে ভাইয়া প্লেনেটটা বুঝাই দেন, বইয়ের প্লেনেটটা বুঝি নাই। তো এই জন্য আমি সবার উদ্দেশ্যে একবার একটু বলতে চাই যে এই যে যেমন তুমি কিন্তু জানতা না যে পরের স্লাইডে প্লেন আছে, বা প্লেন তো আমি নতুন করে নিয়ে আসিনি। স্লাইডে অসংখ্য জিনিস আছে, তোমার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য যা যা লাগবে সব আছে। শুধু ভাইয়া যা পড়ায় খালি জাস্ট ওই জিনিসটাতে ফোকাস দিবা। এরপর আমি কি পড়াবো, তারপরে কি কি পড়ানো উচিত, এগুলো আমার বলা লাগবে না, আমি এগুলো জানি। তুমি খালি ফোকাস দিবা, মনোযোগ দিবা, খাতায় লিখতে বললে ওগুলো খাতায় লিখবা, বাকি দায়িত্ব আমার। ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে প্লেনের যেটা এক্সাম্পল আমাদের বইয়ে আছে, বইয়ের এক্সাম্পল আর কি। তো প্লেনেরটা আসলে চলন গতি কেমনে, চলো আমি তোমাদের বুঝাই দিই। খেয়াল করো, টায়ারের সাথে যদি এক্সাম্পল দেখতা, তখন আমি টায়ারের গায়ে কি করছিলাম, কয়েকটা বিন্দু নিছিলাম। তাহলে আমি এক কাজ করি, আমি এই যে প্লেনের, দেখো প্লেনের বাম পাশে একটা পাখা, ডান পাশে একটা পাখা, ধরো হাত বললাম আমি সহজে বোঝানোর জন্য। তাহলে এখানে প্লেনের উপরে একটা হাত আছে, এই হাতকে আমি নাম দিলাম এ। তাহলে খেয়াল করো, প্লেনটা যখন সামনে চলে গেছে, তার হাতটা এখানে চলে গেছে, তাহলে এটাও আমার এ হবে, কারণ
সেম সেম বিন্দু, এই জন্য দুটাই এ দিছি। এবার নিচের যে পাখাটা আছে, ধরো এই পাশে ডান পাশের হাত, এভাবে আর কি, ডান পাশের হাত, তাহলে এই পাখার নাম আমি দিলাম হচ্ছে বি, তাহলে এই নামটাও হবে হচ্ছে বি। সবাইটা লক্ষ্য করো। তাহলে খেয়াল করো, প্লেনটা যখন এখান থেকে এখানে চলে গেছে, তখন এ বিন্দু যতটুকু দূরত্ব স্মরণ করছে মানে গেছে, বি বিন্দু কিন্তু একই দূরত্ব গেছে। অর্থাৎ এ বিন্দু এবং বি বিন্দু একই পরিমাণ দূরত্ব কভার করছে, একই দিকে কভার করছে, এবং অবশ্যই একই সময় লাগছে। তার মানে কি, এটা অবশ্যই চলন গতি। এবার আসো বাঁকা পথটা বুঝাই দেই তোমাদের। সেম ভাবে আমি যেটা করলাম, এই প্রত্যেকটা বিন্দুকে আমি কি নাম দিছিলাম, এ নাম দিছিলাম উপরের গোলা, তাহলে এটাকে আমি আবারও এ নাম দিলাম। এটা হচ্ছে এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ। আচ্ছা, এটাকে না নেই, জাস্ট এতটুকু রাখি আর কি, জাস্ট এতটুকু রাখি। তাহলে এবার খেয়াল করে দেখো, নিচের গুলাকে আমরা কি দিছিলাম, বি। তাহলে আমি এটাকে নাম দিলাম বি, এটাকে নাম দিলাম বি, এটাকে নাম দিলাম বি, বি, বি। মানে নিচের হাতগুলাকে আমি নাম দিছি হচ্ছে বি, আর উপরের হাতগুলাকে নাম দিছি এ। খেয়াল করে দেখো তো ভাইয়া, গতিটা কেমন, সবাই লক্ষ্য করো গতিটা কেমন। সবগুলা এ কে যদি আমি জোড়া দেই, সবগুলা একে যদি জোড়া দেই, সরলরেখিক গতি, দেখছো, সরল রেখার মতো, চমৎকার। এবার দেখো পরেরটা, দেখো তো, সবগুলা বি কে যোগ করি, সবগুলা বি, দেখো সবগুলা যদি বি যোগ করি আমরা, এই দেখো সবগুলা বি যোগ করলেও সরল রেখা, অবাক করা বিষয়। তার মানে আসলে কি বলতো, এটা কিন্তু চলন গতির একটা উদাহরণ হয়ে গেল। কারণ চলন গতিতে কি, চলন গতিতে আমরা বলছিলাম যে সে সরলরেখিক পথেই যাবে, কিন্তু ঝামেলা আছে, বিন্দু বিন্দু ধরে ধরে চিন্তা করতে হবে, যে প্রত্যেকটা বিন্দু একই দিকে একই সময় হচ্ছে পার হইতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের চলন গতির উদাহরণ। তাহলে সবাই বলো তো, প্লেনের এক্সাম্পলটা বুঝছো কিনা, বলো বুঝছো কিনা। ওকে, ফাইন। এবার এই যে বাচ্চার যে কথাটা, বাচ্চা মনে করো যখন উপরে ছিল, এই বাবুটা যখন মনে করো যখন উপরে ছিল আর কি, এখানে যখন ছিল, এটাই মনে করো সে বাবু, এখানে সে যখন ছিল, তখন সে যে নামছে, শুধুমাত্র তো তার ধরো তার শুধু এই যে মাথার যে তোমার এই যে কি আছে, এটা মাথায় যে এটা বাঁধছে আর কি, তো ধরো মাথায় এটা আছে, তো এটাও কিন্তু নামছে, আবার তার মাথা শুদ্ধা নামছে, তার হাতগুলাও নামছে। অর্থাৎ তার পুরো অংশই কিন্তু উপর থেকে নিচের দিকে নেমে গেছে, এবং সবগুলা কিন্তু একই দিকে নামছে, তার তার পুরা শরীর একই দিকে কিন্তু নামছে। তাহলে সবগুলা গতি একই দিকে। সুতরাং স্লিপার যদি এরকম আসে যে স্লিপারের উপর দিয়ে একটা বাচ্চার গতি কেমন হবে, তাহলে সেই বাচ্চার গতি অবশ্যই চলন গতি হবে। কারণ যখন স্লিপ খেয়ে নামে, তখন সরলরেখিক পথেই নামে, এবং শরীরের প্রত্যেকটা অংশই কিন্তু একই দিক বরাবর গতিশীল হয়। কখনো কিন্তু এমন হয় না যে মাথা সামনে গেছে আর হাত পিছনে চলে গেছে, এমন হয় না। তোমার হাতও যতটুক গেছে, মাথাও ততটুক গেছে, পাও ততটুক গেছে। আচ্ছা, তাহলে এবার এই কুইজটার উত্তর করার আগে তোমাদের আর একটু থিওরি পড়া নিতে হবে। সো কুইজটা আমি পরে লঞ্চ করব, আগে একটু থিওরি পড়তে হবে, তারপরে কুইজ। হ্যাঁ, এবার আসো পর্যাবৃত্ত গতি, ভেরি ইম্পর্টেন্ট। তো সবার আগে তোমাদের একটা কাজ করতে হবে, আমি তোমাদের খাতায় লিখাবো, তোমাদের কাজ হবে খাতায় লেখা, এরপর আমি তোমাদের সংজ্ঞা পরে পড়াবো, ঠিক আছে। আগে এই জিনিসটা ফিল করতে হবে। তোমরা একটু এভাবে লিখবা যে পর্যাবৃত্ত গতির চিনবা আসলে কিভাবে, তোমরা কিভাবে বুঝবা পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি বোঝার সব থেকে সহজ টেকনিক হচ্ছে সেখানে কোনো রিপিট হয় কিনা, রিপিট হয় কিনা। আমি ধরো তোমাদের এখন বললাম যে রিপিট হয় কিনা, রিপিট হয় কিনা, রিপিট হয় কিনা। আমি কিন্তু এই রিপিট হয় কিনা কথাটা বারবার রিপিট করলাম, তাই না? এই যে একই জিনিস বারবার করা, এটাই তো রিপিট করা। সো পর্যাবৃত্ত গতি বোঝার সব থেকে সহজ নিয়ম হচ্ছে আমি দেখব যে গতি রিপিট হয় কিনা, রিপিট হয় কিনা মানে বারবার হয় কিনা। মজা করে একটা এক্সাম্পল দিই। ধরে নাও কারো হচ্ছে প্রত্যেক দিন রাতে আইসক্রিম না খাইলে ঘুম আসে না, তাইলে এটা হচ্ছে তার আইসক্রিমের পর্যাবৃত্ত গতি, ঠিক আছে, আইসক্রিমের পর্যাবৃত্ত অভ্যাস, যে ঘুরে ফিরে প্রত্যেক দিন রাতে আইসক্রিম না খেলে তোমার ঘুম আসে না, তাহলে এটা হচ্ছে তোমার পর্যাবৃত্ত একটা অভ্যাস, কারণ তোমার রিপিট হয়ে গেছে একটা, হ্যাঁ, বারবার একই জিনিস, একটা প্যাটার্ন তোমার কাজ করে। সো যদি কোনো রিপিট হয়, সেই গতিকে আমি বলতে পারবো হচ্ছে পর্যাবৃত্ত গতি। সুতরাং রিপিট যদি হয়, তাহলে আমি বলবো সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি, ঠিক আছে।
তাইলে তোমরা সহজে বোঝার জন্য এই জিনিসটা একটু লিখে নাও যে রিপিট যদি হয় তাহলে সেটা হবে পর্যাবৃত্তিক গতি। এটা সবাই লিখে নাও তো ভাইয়ারা, সবাই লেখো। এই যে ফেরদৌস, তারপরে হচ্ছে সাবা সহ যারা প্রশ্ন করতেছো, অনেক বড় বড় প্রশ্ন করতেছো, তোমাদের প্রশ্নগুলো আসলে হচ্ছে পরবর্তী যে টপিকগুলো আমি পড়াবো তার উপর বেসিস করে। সুতরাং এই প্রশ্নগুলো এখন না করে একটু সময় দাও আমাকে, কারণ মাত্র তো স্লাইড পড়ানো শুরু করলাম। দেখো এখনো অনেক স্লাইড বাকি। দেখো এগুলো তো সব তোমাদের পড়াবো, তাই না? সেইগুলা পড়লে তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবা। সুতরাং এখন প্রশ্ন করে টাইপ করে মনোযোগ নষ্ট না করে এখন হচ্ছে ক্লাসে মনোযোগ দাও, উপকার হবে বেশি। সবাই লিখছো কিনা? আমি যেটা বলি জাস্ট সেটা করো আর কি। আচ্ছা, এটা সবাই লিখছি তো? এবার আমরা অ্যান্সার করার জন্য রেডি। কুইজ ওয়ানটা অ্যান্সার করার জন্য আমরা সবাই রেডি। তার আগে বলে নেই, কুইজ ওয়ানটা একটু কিন্তু ঝামেলা আছে, একটু একটু প্যাচ আছে, এবং কুইজ ওয়ানটা একটা বোর্ড প্রশ্ন, রাজশাহী বোর্ড 19 সালের। তাইলে সূর্যের চারদিকে পৃথিবীর গতি কোন গতি? দেখো এখানে কিন্তু চাঁদের গতি বলে নাই, পৃথিবীর গতি বলছে। পৃথিবীর গতির ক্ষেত্রে কিন্তু একটা কাহিনী আছে, আমি তোমাদের দেখাবো। তো তোমরা আগে এই কুইজটা পার্টিসিপেট করো, সবাই সবাই পার্টিসিপেট করো দেখি। এটা কিন্তু অনেকেই করছো আর কি, তোমরা ঘূর্ণন গতি দেখাইছো অনেকেই, কিন্তু ঘূর্ণন গতি এখানে আসলে হবে না। কেন হবে না ঘূর্ণন গতি? কেন ঘূর্ণন গতি হবে না আগে সেটা তোমাদের আমি বুঝাই। ঘূর্ণন গতির ক্ষেত্রে সবাই একটু মনোযোগ দিও। ঘূর্ণন গতির ক্ষেত্রে আমাদের কন্ডিশনটা কি ছিল দেখো। ঘূর্ণন গতির ক্ষেত্রে আমাদের কন্ডিশন কি ছিল? সবসময় সমান দূরত্ব থেকে ঘুরতে হবে, প্রত্যেকটা দূরত্ব এখানে সেম সেম হইতে হবে, কেন্দ্র থেকে সমান দূরত্ব রেখে ঘুরতে হবে। অর্থাৎ ঘুরবে ঠিক আছে, বাট সমান দূরত্ব রাখতে হবে, কন্ডিশন এটা। এখন সবাই একটু দেখো বাস্তবে পৃথিবী কিভাবে ঘুরে। কারণ আমি তো তোমাদের সবাইকে স্পেসশিপে করে দেখাইতে পারবো না, এজন্য গরিবের একটা প্রচেষ্টা, সিমুলেশন। তাহলে চলো তোমাদের এই সিমুলেশনটা দেখাই। তো তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে আমাদের সূর্য এবং এটা হচ্ছে আমাদের পৃথিবী। তো যখন ঘুরতেছে তোমরা আমাকে বলো এখানে সূর্য কি আসলে কেন্দ্রে আছে? উত্তর হচ্ছে না, সূর্য কেন্দ্রে নাই। সূর্য আসলে এখানে উপকেন্দ্রে আছে। তো উপকেন্দ্র জিনিসটা ডিফারেন্ট, এটা হচ্ছে আসলে উপবৃত্তাকার পথের ক্ষেত্রে হয়। সো উপবৃত্ত তোমাদের সিলেবাসে নাই, আপাতত ভাইয়াকে বিশ্বাস করো যে এটা হচ্ছে আসলে একটা উপবৃত্তের মতো শেপ। তো উপবৃত্তকে আরেকটু আমরা হ্যাঁ, সো এটা একটা উপবৃত্ত হয়ে গেল। এই যে দেখতেছো একটা ডিমের মতো একটা অংশ, ডিমের মতো একটা অংশ দেখতে পাচ্ছ। তো খেয়াল করো পৃথিবীটা যখন সূর্যের চারপাশে ঘুরতেছে, ঘুরে ঠিকই, তো এখন তোমরা অনেকেই ঘুরে দেখেই তোমরা দাগাই দিছো ঘূর্ণন গতি। কিন্তু আমি কিন্তু তোমাদের একটা কথা বলছিলাম, ঘূর্ণন গতির ক্ষেত্রে দূরত্ব অবশ্যই সমান হতে হবে। তুমি খেয়াল করো সূর্য থেকে পৃথিবীর এইখানের দূরত্ব আর এইখানের দূরত্ব দুটা কখনোই সেম না, তো দূরত্ব যদি সেম না হয় তাহলে সেটা কি ঘূর্ণন গতি হবে? অ্যান্সার হচ্ছে না, হবে না। তাহলে ভাইয়া, তাহলে দেখো এবার আমি স্লাইডে তোমাদের লিখে দেই যে আসলে উত্তরটা কি হবে। তো সূর্যের চারপাশের যে গতিটা হবে এই গতিটা আসলে কেমন হবে? বাস্তবে যেটা হয়, এটাকে দেখছো একটা বৃত্তের মতো মনে হচ্ছে, কিন্তু আসলে বৃত্ত না, এটাকে আসলে বলা হয় উপবৃত্ত। বাস্তবে যেটা হয়, সূর্যকে পৃথিবী অথবা অন্য যে কোনো গ্রহ একটা উপবৃত্তাকার পথে সবসময় প্রদক্ষিণ করতে থাকে। বুঝতে পারছো? তাহলে এখন খেয়াল করো পৃথিবী এইখানে যখন আছে আর এইখানে যখন পৃথিবী ঘুরতে ঘুরতে আসবে, তখন যদি তুমি দুইটা দূরত্ব বের করো, আমি বললাম এখানে দূরত্ব হচ্ছে d1 আর এখানে দূরত্ব বললাম আমি d2, তুমি দেখতে পাচ্ছ দূরত্ব কিন্তু সেম না। তো যেহেতু দূরত্ব সেম না, অর্থাৎ দূরত্ব যেহেতু ভিন্ন, দূরত্ব ভিন্ন হলে সেই গতি কিন্তু কখনোই ঘূর্ণন গতি হবে না। দূরত্ব সেম হইলে ঘূর্ণন গতি হতো, কিন্তু দূরত্ব যেহেতু ভিন্ন তাহলে ঘূর্ণন গতি হবে না। ঠিক আছে, আমি আবারও তোমাদের দেখাই। দেখো নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে থেকে যদি ঘুরে, সেম সেম দূরত্ব যদি সবসময় থাকে তাহলে সেটা হবে ঘূর্ণন গতি, সেম সেম দূরত্ব না থাকলে সেটা ঘূর্ণন গতি হবে না। সো এখানে যে ঘুরতেছে সে এখানে ঘুরতেছে সত্যি কথা, কিন্তু সেম দূরত্ব রাখতেছে না, দূরত্ব দুইটা আলাদা, এখানে d1 এবং d2 আলাদা। সো দূরত্ব যেহেতু এখানে আলাদা,
তার মানে এখানে ঘূর্ণন গতি হবে না। সুতরাং এই ভুলটাই কিন্তু তোমরা ম্যাক্সিমাম করছো, তোমরা ঘূর্ণন গতি দাগাইছো, কিন্তু অ্যান্সার কিন্তু ঘূর্ণন গতি হবে না। এবার আসো, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে পর্যাবৃত্ত গতি। কেন? কেন? আমি তোমাদের একটা বাংলা লিখাইছিলাম। কি বাংলা লিখাইছিলাম? এই যে বলছিলাম যে এটা সবাই লেখো। এই যে পর্যাবৃত্ত গতি আসলে কি? গতি রিপিট হয় কিনা, গতি রিপিট হয় কিনা। সো গতি যদি রিপিট হয়, যদি হ্যাঁ, যদি গতি যদি রিপিট হয় তাহলে সেটা হবে পর্যাবৃত্ত গতি। তো তোমরা আমাকে উত্তর দাও, তোমরা আমাকে উত্তর দাও, এখানে যে পৃথিবী যে ঘুরে সূর্যের চারপাশে, রিপিট হয় কিনা? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, রিপিট হয়। অ্যান্সার হচ্ছে রিপিট হয়। এবং তোমরা জানো যে পৃথিবী 1 সৌর বছরে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। তাহলে এই রিপিট হইতে গেলে বা ঘুরতে গেলে, পুরা ঘুরতে গেলে 1 বছর লাগে। তার মানে 1 বছর পর পর পৃথিবীর এই গতিটা রিপিট হয়। তো যেহেতু রিপিট হয়, তার মানে সেটা অবশ্যই কোন গতি হবে? রিপিট হওয়া মানে সে অবশ্যই পর্যাবৃত্ত গতি হবে। মানে অপশন হবে অপশন বি। সবাই কি বুঝছো কিনা? এবং এই প্রশ্নের যে প্যাচ, প্রশ্ন যে একটু প্যাচানো, তোমরা কি বুঝছো? এবং এটা কিন্তু বোর্ড প্রশ্ন, হ্যাঁ, এটা ভাইবো না যে এত কঠিন প্রশ্ন কি বোর্ডে আসবে কিনা, অলরেডি বোর্ডে আসছে। চলন গতি হবে না কেন? চলন গতি হইতে গেলে তো সরল রেখিক হইতে হবে। এটা কি সরল রেখিক হইছে? এই কথাটার খালি উত্তর দাও, এটা কি সরল রেখিক হইছে কিনা? এই গতিকে সরল রেখিক গতি কোনোভাবে? হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের স্পন্দন গতি। তা আমাদের স্পন্দন গতিটা মূলত হচ্ছে পড়তে হবে। সরল স্পন্দন গতিটা হচ্ছে স্পন্দন গতির একটা আলাদা পার্ট। সো আমরা সরল শব্দটা আপাতত, সরল শব্দটা আমরা আপাতত ইগনোর করতে পারি, কারণ সরল শব্দটা মোটামুটি মেইনলি তোমরা পড়বা হচ্ছে চ্যাপ্টার 7-এ। সো সরলটা আমরা একটু ইগনোর করি, আমরা শুধুমাত্র স্পন্দন গতিটা পড়ি। সরল থাকলে সেখানে নতুন এক্সট্রা কন্ডিশন থাকে আর কি। তো স্পন্দন গতিটা আমরা এখানে পড়ি, কারণ সংজ্ঞায় আসলে স্পন্দন বা দোলন গতির কথাটা বলছে। এখন সংজ্ঞাটা দেখার আগে আগে আমরা একটু জিনিসটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করি বা বুদ্ধিটা শেখার চেষ্টা করি। যেমন তোমরা বুঝছো সবাই আশা করি যে পর্যাবৃত্ত গতি সহজে কিভাবে চিনে, রিপিট হইলে পর্যাবৃত্ত গতি হবে। এখন দেখো আর একটা জিনিস তোমরা একটু খাতায় লেখো, যে তুমি স্পন্দন গতি কিভাবে বুঝবা। স্পন্দন গতি কিভাবে বুঝবা? স্পন্দন গতি হচ্ছে রিপিট হইতে হবে। স্পন্দন গতির ক্ষেত্রেও রিপিট হইতে হবে, রিপিট হইতে হবে। সাথে আর একটা কন্ডিশন, দেখো পর্যাবৃত্ত গতির কন্ডিশন কয়টা ছিল? একটা কন্ডিশন ছিল যে জাস্ট রিপিট হইলেই হইতো। কিন্তু স্পন্দন গতির কন্ডিশন হচ্ছে 2টা, রিপিট হইতে হবে এবং গতির অর্ধেক একদিকে, বাকি অর্ধেক অন্যদিকে, বিপরীত দিকে। হ্যাঁ, বাকি অর্ধেক বিপরীত দিকে। আমি তোমাদের উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, অর্থাৎ গতির 50% একদিকে, বাকি 50% অন্যদিকে। তাহলে আমি এখানে লিখে রাখি, এটাকে আমি নাম দিছি 50-50 রুল। এটাকে আমি নাম দিছি 50-50 রুল। মানে অর্ধেক যদি তোমার 50% যদি তোমার উপরের দিকে হয়, তাহলে 50% কি হবে? নিচের দিক হবে। আবার তুমি যদি বলো যে না, উপর নিচ না, ডানে বায়ে দিয়ে বোঝান, তাহলে 50% যদি ডানে হয়, তাহলে বাকি 50% কি হবে? বামে হবে। তো সহজে মনে রাখবা 50-50। 2 নাম্বার কন্ডিশনটা হচ্ছে 50-50 কন্ডিশন। ঠিক আছে? তো 50-50 কন্ডিশন যদি হয় তাহলে সে কি হবে? সরল স্পন্দন গতি হবে। এখন জিনিসটা তুমি যদি একটু দেখো, চোখে দেখো, ভিজুয়ালাইজ করো, তাহলে তোমার মনে রাখাটা সহজ হবে। চলো আমরা একটু দেখি। আমরা যদি এখানে একটা পেন্ডুলাম দেখি, যে পেন্ডুলামটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, আমি নতুন করে একটা জেনারেট করি এখানে। সো ধরো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা পেন্ডুলাম কিন্তু মুভ করতেছে, এভাবে একটা পেন্ডুলাম মুভ করতেছে। সো খেয়াল করো, তোমাদের কাছে আমার প্রশ্ন, এটা কি রিপিট হচ্ছে কিনা, মানে একই রকম গতি কি তোমরা বারবার দেখতেছো কিনা? তোমরা আমাকে উত্তর দাও তো, এখানে রিপিট হচ্ছে কিনা? রিপিট হচ্ছে কিনা? হচ্ছে। তাহলে সবাই একটু লেখো পেন্ডুলাম, সবাই একটু খাতায় এভাবে লেখো, যা যা বলি ফলো করো, সব বুঝবা। খাতায় লেখো পেন্ডুলাম, প্রথম পয়েন্ট দিয়ে লেখো রিপিট হয়। তুমি যা দেখতেছো তাই শুধু খাতায় লেখো, কিছুই মুখস্থ করা লাগবে না। রিপিট হয়, জাস্ট লেখো পেন্ডুলাম রিপিট হয়। সবাই লিখছো?
সবাই লিখছো? লিখো পেন্ডুলাম রিপিট হয়, লিখছো, গুড, ভেরি গুড। এবার এবার তোমরা আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দাও। আমি চিন্তা করলাম যে আমার এইখানে একটা রেখা আছে, এই রেখার সাপেক্ষে খেয়াল করো, এই রেখার সাপেক্ষে সে এক অর্ধেক এই পাশে অর্ধেক এই পাশে, দেখো, দেখছো, এই পুরোটা মিলে হচ্ছে একটা, তাইলে মনে করো এটা অর্ধেক আপেল আর এই পাশে অর্ধেক আপেল, দুইটা আপেল মিলে মনে করো অর্ধেক অর্ধেক মিলে একটা আপেল হইলো। এই পাশে অর্ধেক 50%, এই পাশে 50%, এই পাশে 50%, এই পাশে 50%। অর্থাৎ রিপিট হচ্ছে একই সাথে একটা নির্দিষ্ট রেখার সাম্যাবস্থা যেটা আছে তার 50% গতি একদিকে, বাকি 50% গতি আরেক দিকে। আরেকটা উদাহরণ দেখাবো, আরেকটা দেখাবো। তাহলে তোমরা পেন্ডুলামের ক্ষেত্রে লিখে রাখো যে পেন্ডুলামের ক্ষেত্রে 50% ডানে দেখা গেছে আর বাকি 50% বামে দেখা গেছে। তার মানে 50-50 রুল এখানে ফলো করে, তার মানে 50-50 রুল এখানে ফলো করে। তার মানে রিপিটও হয়, 50-50 রুলও ফলো করে, দুইটা পয়েন্টই একসাথে ফলো করে। তার মানে দুইটা পয়েন্টে যদি কেউ ফলো করে তাহলে পেন্ডুলামের গতি কি হবে? অবশ্যই পেন্ডুলামের গতি কি হবে? স্পন্দন গতি হবে। পেন্ডুলামের গতি কি হবে? স্পন্দন গতি হবে। এই হচ্ছে সহজে বোঝার টেকনিক, খালি দেখবা দুইটা কন্ডিশন এখানে মিট করে কিনা। এবার আসো আরেকটা আরেকটা এক্সাম্পল আমি তোমাদের এখন দেখাবো। তোমরা এটা দেখো, এই যে তোমরা এখন এখানে স্প্রিং দেখতে পাচ্ছ। সো ধরে নাও এই স্প্রিংকে আমি হচ্ছে এখান থেকে গতিশীল করলাম। তাহলে এখন স্প্রিংটা কি হচ্ছে দেখছো? মুভ করতেছে। আরেকটু টান দিই, এই যে দেখো স্প্রিংটা এখন মুভ করতেছে। তোমরা দেখতে পাচ্ছ স্প্রিং কিন্তু এখন মুভ করতেছে। তাহলে এই যে স্প্রিংটা মুভ করতেছে দেখো, আমি চিন্তা করলাম যে আমার এইখানে একটা হাত আছে, তাহলে আমার স্প্রিং এর গতি একবার নিচে উপরে, নিচে উপরে, নিচে উপরে, মানে একটা দাগ, সেই দাগের সাপেক্ষে অর্ধেক পথ সে যাচ্ছে নিচে, অর্ধেক পথ সে যাচ্ছে উপরে, নিচে উপরে, নিচে উপরে। তাহলে 50% নিচে, 50% উপরে, 50% নিচে, 50% উপরে। তাহলে স্প্রিং এর ক্ষেত্রে আসলে কি হচ্ছে যদি আমি তোমাদের একে দেখাই, একটা স্প্রিং এর ক্ষেত্রে মনে করো এটা হচ্ছে তোমার স্প্রিং। তুমি যখন স্প্রিং ধরে এভাবে টান দিবা সে কিন্তু দুলতে শুরু করবে। তো সে কি করবে? একবার নিচে নামবে, একবার উপরে উঠবে, আবার নিচে নামবে, আবার উপরে উঠবে, আবার নিচে নামবে, আবার উপরে উঠবে। তাহলে খেয়াল করো সে 50% সময় বা 50% থাকে নিচে, বাকি 50% থাকে উপরে। তার মানে এখানেও কিন্তু 50-50 রুল, 50% নিচে, 50% উপরে। আবার এই স্প্রিং এর ক্ষেত্রে রিপিটও কিন্তু হচ্ছে, বারবার রিপিট হচ্ছে। তাহলে এখানে 50-50 রুলও আছে, আবার রিপিটও হয়, দুইটা কন্ডিশন একসাথে আছে। তার মানে এটা কি গতি? এটা অবশ্যই অবশ্যই স্পন্দন গতি। তার মানে স্প্রিং এর যে গতিটা সেটা অবশ্যই স্পন্দন গতি। তাহলে তোমরা এবার আমাকে একটু সবাই জানাও তো যে আমরা স্প্রিং গতিটা আসলে বুঝছি কিনা, আমরা স্পন্দন গতি বুঝছি কিনা বলো। এখানে একটা বুঝে একদিকে হইলে বাকি 50% নিচে। এবার চলো সংজ্ঞা পড়ি। তাহলে পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো কণা যদি পর্যায়কালের অর্ধেক সময় একটা নির্দিষ্ট দিকে থাকে, তাহলে আমি ধরলাম এই নির্দিষ্ট দিকটা হচ্ছে উপরে, এবং বাকি অর্ধেক সময় পূর্বের পথের বিপরীত দিকে চলে, তাহলে বাকি অর্ধেক সময় নিচে যাবে। প্রথম অর্ধেক যদি উপরে যায় তাহলে বাকি অর্ধেক পথ নিচে যাবে। তাহলে সেই গতিকে বলা হবে স্পন্দন বা দোলন গতি। তাহলে এখন তোমাদের কাছে সংজ্ঞাটা কি মুখস্থ লাগতেছে নাকি মনে হচ্ছে যে না বুঝছি? এবং দেখো পেন্ডুলামের গতির যে উদাহরণটা সেটা কিন্তু এখানে আছে। আর একটা কথা বলে রাখি, খেয়াল করো, এই রিপিট হওয়া মানেই কিন্তু সে পর্যাবৃত্ত গতি। অর্থাৎ স্পন্দন গতি কিন্তু এক প্রকারের পর্যাবৃত্ত গতি, কারণ সেখানে কি হয়? রিপিট হয়। তার মানে স্পন্দন গতি কিন্তু পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি কিন্তু পর্যাবৃত্ত গতি। কিন্তু পর্যাবৃত্ত গতির সব গতি কিন্তু স্পন্দন গতি না। তার মানে সহজ কথাটা হচ্ছে সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি।
পর্যাবৃত্ত গতি। কিন্তু কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয়। ঠিক আছে, তার মানে সকল স্পন্দন গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি, বাট সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি হবে না। লজিকটা কি আবারও বলি, স্পন্দন গতি হতে গেলে তোমার রিপিটও হওয়া লাগবে, 50-50ও হওয়া লাগবে। তার মানে সে যদি রিপিট হচ্ছেই, তো রিপিট হওয়া মানে তো সে পর্যাবৃত্ত গতি হতেই হবে। এই জন্য সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি। কিন্তু পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে কিন্তু এই 50-50 রিপিট হইতেও পারে, নাও হইতে পারে। পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে এই 50-50 রিপিট হতেও পারে, আবার নাও হতে পারে। যদি না হয় তাহলে সে শুধুমাত্র কি হবে, যদি না হয় তখন সে শুধুমাত্র হবে পর্যাবৃত্ত গতি। আর যদি 50-50 রিপিট হয় তখন সে শুধুমাত্র হবে হচ্ছে স্পন্দন গতি। 50-50 সে যখন রিপিট হবে তখন সে হবে হচ্ছে স্পন্দন গতি। তার মানে পর্যাবৃত্ত গতি থেকে তুমি যদি এভাবে চিন্তা করো যে রিপিট হইছে, তার মানে সে পর্যাবৃত্ত গতি। এবার তুমি দেখবা 50-50 সে হইছে কিনা। যদি 50-50 যদি থাকে যে পর্যায়কালের অর্ধেক সময় সে গেছে উপরে, বাকি অর্ধেক সময় সে গেছে নিচে। ফর এক্সাম্পল স্প্রিং এর গতির প্রথম অর্ধেক ধরো সে গেছে উপরে, দ্বিতীয় অর্ধেক গেছে নিচে, তাহলে গতির চেঞ্জ হচ্ছে, 50-50 হচ্ছে, 50% উপরে 50% নিচে। যদি এই 50-50 কাহিনীটা হয় তাহলে সেটা হবে স্পন্দন গতি। আর যদি এই 50-50 না হয়, যদি 50-50 না হলে সে শুধুমাত্র পর্যাবৃত্ত গতিই হবে, তখন আর সে স্পন্দন গতির স্পেশাল যে কাতার, সেই স্পেশাল লাইনে সে আর আসতে পারবে না। শুধু 50-50 হইলে সে স্পন্দন গতি হবে। তার মানে স্পন্দন গতি হওয়ার আগে সে কিন্তু একজন পর্যাবৃত্ত গতি। মানে ধরে নাও ও হচ্ছে কারো না কারো, এভাবে চিন্তা করো যে ধরো কারো না কারো ভাই, বা ধরো কারো না কারো ভাই, এটাই চিন্তা করো। তাহলে ভাই হইতে গেলে তাকে তো ছেলে হইতে হবে, তাই না? তো আমি যদি বলি যে তুমি হচ্ছে কারো ভাই, তার মানে তুমি অবশ্যই কারো না কারো অবশ্যই ছেলে, তোমার জেন্ডার আলাদা করে বলা দরকার নাই। সেম যদি আমি বলি স্পন্দন গতি, তার মানে সে তাকে অবশ্যই পর্যাবৃত্ত গতি হতে হবে, আলাদা করে কিন্তু তোমার পর্যাবৃত্ত গতি বলা লাগবে না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে, এটা কিন্তু পরীক্ষায় আসে। ওকে, সো এখন আমরা হচ্ছে চলে যাব পরের অংশে। এখানে আমি তোমাদের যে সিমুলেশনগুলো দেখাইলাম, স্প্রিং দুলে বা গ্রহের চারপাশ দিয়ে হচ্ছে তোমার গ্রহগুলা হচ্ছে ঘুরতেছে সূর্যের চারপাশে, এই লিঙ্কগুলা তোমাদের পিডিএফ এ দেওয়া আছে, এখান থেকে তোমরা চাইলে সিমুলেশনগুলো দেখে নিতে পারবা। সো আমি এখানে রেখে দিছি, তোমরা দেখে নিও। আচ্ছা, সো এগুলা দেখলাম আমরা কিভাবে কি ঘুরে। পেনুলামেরটা আমরা দেখলাম, দোলকেরটা আমরা দেখলাম। আবার দোলনাটাও কিন্তু তোমার স্পন্দন গতির একটা উদাহরণ। তার কারণ কি, এই যে বাবুটা এখানে আছে, তো আমি যদি এখানে একটা লাইন চিন্তা করি, এই বাবুটা কিন্তু অর্ধেক সময় ডান দিকে যাবে আর বাকি অর্ধেক সময় আবার পেছন দিকে আসবে। কারণ দোলনা কি, একবার সামনে যায় একবার পিছনে আসে, একবার সামনে যায় একবার পেছনে আসে। তার মানে আসলে কি, তার মানে দোলনার যে গতিটা সেটাও একটা স্পন্দন গতির উদাহরণ। ঠিক আছে, দোলনার গতিটাও একটা স্পন্দন গতির উদাহরণ। ওকে, এখন চলো আমরা হচ্ছে সামনের দিকে যাই। এখানে তোমরা জেরিকে দেখতে পাচ্ছ। তো জেরিকে কেন রাখছি, দেখো জেরিকে কেন রাখছি। জেরির এখান থেকে কিন্তু তোমার হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসছে। চলো জেরির প্রশ্নটা আমরা দেখি। এই যে দেখো, তো এখানে কি দেখতে পাচ্ছ, জেরির হার্টবিট, তাই না? ধরো সে কোন একটা স্পেশাল একটা মোমেন্টে তার এরকম মনে করো হার্টবিট হচ্ছে। তো এখন মানুষের হার্টবিটটা তো আমরা আসলে দেখাইতে পারি না এভাবে, তো আমরা জেরিকে নিয়ে আসছি আর কি মজা করার জন্য। তো এই যে জেরির হার্টবিটটা তোমরা দেখতে পাচ্ছ, এই হার্টবিটের গতিটা তোমাদের কাছে কি মনে হয়? প্রথম কথা, এটা কি ঘূর্ণন গতি? অ্যান্সার হচ্ছে না। তার কারণ জেরির হার্ট তো আসলে ঘুরতেছে না। তাহলে আসলে কেমন গতি বলতো? রিপিট হচ্ছে কিন্তু, তাই না? আমাদের হিউম্যান হার্ট কিন্তু বারবার রিপিট হয়। সো রিপিট হওয়ার মানে কি, এটা অবশ্যই পর্যাবৃত্ত গতি হবে। রিপিট হওয়া মানে কি, এটা অবশ্যই পর্যাবৃত্ত গতি হবে। কিন্তু এখানে
আর একটা পয়েন্টও কিন্তু আছে, যে এই যে রিপিটটা আসলে হয়, আমি তোমাদের সরাসরি প্রশ্নে নিয়ে যাই, তোমরা নিজের একটু উত্তর দাও দেখি। হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ কেমন গতি, দেখো দুই জায়গায় আসছে, রাজশাহী বোর্ড 24 এবং 23। তো তোমরা একটু উত্তর দাও দেখি, আগে তোমাদের চেক করি তারপরে আমি উত্তরটা দিই। কি মনে হয় তোমাদের? উত্তরটা হচ্ছে আমাদের কারেক্ট। দেখো কেন, আমরা সবাই জানি যে হৃৎপিণ্ডের যেই মোশনটা, এখানে অবশ্যই একটা সুস্থ হৃৎপিণ্ড বিবেচনা করতে হবে। তা একটা সুস্থ হৃৎপিণ্ডের যে হার্টবিট যেটা বা হার্ট রেট যেটা থাকে, যেটাকে আমরা বিপিএম এ বিট পার মিনিটে প্রকাশ করি, সেটা কিন্তু আসলে নর্মাল সবসময় সেমই থাকে। অসুস্থ হলে সেটা আলাদা বিষয়। তো সুস্থ একটা রোগীর হৃৎপিণ্ডে, রোগী না মানুষের হৃৎপিণ্ডে হার্ট যে তোমার রিদম যেটা দেখায় বা সেটা রেগুলার রিদম, তার মানে সে নির্দিষ্ট একটা গতিতে রিদম করে। এখন তুমি চিন্তা করো, মনে করো যে হার্টের মধ্যে একটা পর্দা আছে, তোমরা তো জানো হার্টের কয়েকটা লেয়ার আছে। সো হার্টের যে পর্দাটা আছে ধরে নাও, ওটার সাপেক্ষে চিন্তা করো, একবার সেটা প্রসারণ হচ্ছে, একবার সংকোচন হচ্ছে, প্রসারণ সংকোচন, প্রসারণ সংকোচন। খেয়াল করো তো, একবার সংকোচন কি বাইরের দিকে, আর প্রসারণটা কি, সরি প্রসারণটা বাইরের দিকে, সংকোচনটা কি ভেতরের দিকে, প্রসারণ বাইরের দিকে, সংকোচন ভেতরের দিকে, প্রসারণ বাইরের দিকে, সংকোচন ভেতরের দিকে। তার মানে কি 50% বাইরের দিকে, 50% ভেতরের দিকে, 50% বাইরের দিকে, 50% ভেতরের দিকে। তার মানে কি 50-50 হচ্ছে। তো 50-50 কখন হয়? 50-50 হয় স্পন্দন গতির ক্ষেত্রে। তার মানে উত্তরটা হবে হচ্ছে স্পন্দন গতি। ঠিক আছে? সো স্পন্দন গতি কিন্তু অলরেডি কিন্তু সে একজনের পর্যাবৃত্ত গতি। স্পন্দন গতি হইতে গেলে সে কিন্তু এমনিতে পর্যাবৃত্ত গতিও। স্পন্দন গতি বলা মানে কিন্তু পর্যাবৃত্ত গতিও হবে। আমি কিন্তু তোমাদের দেখাই আসছি, দেখো এই যে দেখো, স্পন্দন গতি হওয়ার আগে তাকে কিন্তু পর্যাবৃত্ত গতি হওয়া লাগে। সুতরাং স্পন্দন গতি শব্দটার মধ্যে পর্যাবৃত্ত গতিটা এমনিতেই ইনক্লুডেড। সুপারম্যান, সুপারম্যান কি সবাই হইতে পারে? না। তো যে সুপারম্যান সে তো আসলে ম্যান, ম্যান হওয়ার পরে না সুপারম্যান হয়েছে, তাই না? তো সুপারম্যান হইতে গেলে আগে তাকে ম্যান হইতে হয়েছে। তো বিষয়টা হচ্ছে এরকম যে এখানে স্পন্দন গতি হওয়ার আগে তাকে পর্যাবৃত্ত গতি হওয়া লাগছে। সুতরাং স্পন্দন গতি বললে আলাদা করে পর্যাবৃত্ত গতি বলা লাগে না। সেরকম কিন্তু প্রশ্নের কিছু প্যাচ থাকে বোর্ডে, সেগুলো আমাদের অবশ্যই জানতে হবে। আয়াত, তুমি হচ্ছে ভাই একটু রিক্যাপ করে দেখে নাও, তাহলেই তো হয়। প্রকার যে গতি সেটা একটু এক্সাম্পল দেখে নেই। পর্যাবৃত্ত গতি বৃত্তাকার হতে পারে, উপবৃত্তাকার হতে পারে, সরলরৈখিক হতে পারে। সো আমরা প্রথমে বৃত্তাকারের এক্সাম্পলটা দেখি। বৃত্তাকারের এক্সাম্পলটা আমরা শিখছিলাম হচ্ছে ঘড়ির কাঁটার ওখানে। হ্যাঁ, ঘড়ির কাঁটার ওখানে আমরা দেখছিলাম যে একটা ঘড়ির কাঁটা যদি আমি এখানে চিন্তা করি, ধরে নাও এটা হচ্ছে 12টার কাঁটা, মানে ধরে নাও সেকেন্ডের কাঁটা। তাহলে সেকেন্ডের কাঁটা কি করবে বলতো? এক্স্যাক্টলি 60 সেকেন্ড সময় পরে, 60 সেকেন্ড সময় পরে সে আবার এখানেই ফিরে আসবে। তার মানে আসলে কি? তার মানে নির্দিষ্ট সময় পর পর সে রিপিট করে করে ঘুরতেছে। তো মানে রিপিট আছে, রিপিট থাকা মানে সেটা হবে পর্যাবৃত্ত গতি, সেটা হবে পর্যাবৃত্ত গতি। আবার দেখো, সে যখন ঘুরতেছে কেন্দ্র থেকে তার সবসময় দূরত্ব কিন্তু সেম, সবসময় কেন্দ্র থেকে দূরত্বটা সেম। তার মানে দূরত্ব যেহেতু সেম, তার মানে এই গতিটাকে আমি অবশ্যই কি বলতে পারি? এটাকে আমরা অবশ্যই ঘূর্ণন গতিও বলতে পারি। তার মানে ঘড়ি কাটার যে গতিটা, এটা একই সাথে পর্যাবৃত্ত গতিও হবে, ঘূর্ণন গতিও হবে। তোমরা আমাকে বলো তো, এখানে কি কোনো 50-50 অবস্থা আছে? যে ঘড়ির কাঁটা কি অর্ধেক সময় এদিকে আর অর্ধেক সময় এভাবে ঘুরে, নাকি একই দিকে ঘুরতে থাকে? সব সময় একই দিকে ঘুরতে থাকে। তার মানে এখানে কিন্তু যে 50% ডান দিকে আর 50% বাম দিকে, এমন কোনো 50-50 কোনো বিষয় নাই। যেহেতু 50-50 নাই, যেহেতু 50-50 নাই, তার মানে এখানে স্পন্দন গতি হবে না। তার মানে এখানে স্পন্দন গতি হবে না। তোমরা কি বুঝছো এটা? কিভাবে আমি বুঝলাম কোন গতি কিভাবে হবে? বলো, তোমরা কি বুঝছো এটা? এই যে আমি এতক্ষণ পড়াইলাম স্প্রিং এর 50% উপরে 50% নিচে, তার মানে স্প্রিং এর গতিটা হবে স্পন্দন গতি, আনডাউটেডলি। ঠিক আছে, স্পন্দন গতি হবে। তো তোমরা অধিকাংশ, তো যেহেতু স্প্রিং কাঁপতে থাকে এভাবে রিপিট হয়, এবং একই সাথে আমি যদি চিন্তা করি এটা হচ্ছে আমার হাতের একটা দাগ আর এটা হচ্ছে স্প্রিং, তাহলে স্প্রিং এভাবে কাঁপতেছে। সো গতিপথের অর্ধেক উপরে, গতিপথের অর্ধেক উপরে, অর্ধেক নিচে, অর্ধেক উপরে, অর্ধেক নিচে। সো স্পন্দন গতি হচ্ছে।
এটা পড়ালেখা না পারলেও পারা যায়, একটু পড়লেই বুঝবা। দেখো কি বলছে এখানে, মহাবিশ্বের সকল গতি, সকল গতি। তা আমি তো মহাবিশ্বের মধ্যেই আছি, তাই না? তো মহাবিশ্বের মধ্যে সব ধরনের গতি তো থাকবে, যত গতি আছে পৃথিবীতে সব গতি তো মহাবিশ্বে আছে। তার মানে সেটা ঘূর্ণন হোক, আপেক্ষিক হোক, পর্যাবৃত্ত গতি হোক, সব হবে। অপশন ডি। ঠিক আছে, একটু বুদ্ধি থাকলে এটা তোমরা উত্তর করতে পারবা। তাহলে দোলনায় দুলতেছে, তাহলে গতি কেমন? তাহলে তোমরা একটু উত্তর দাও দেখি আমার উত্তর দেওয়ার আগে। সবে অপশন বি উত্তর দিছো, তাহলে তোমরা যে উত্তর দিয়ে দিছো সেই উত্তর তো আসলে আমি ডিনাই করতে পারি না, সেটাই অবশ্যই সত্যি। দেখো এটা একটা বেসিক জিনিস, শিশু দোলনায় দুলতেছে। শিশুর দোলনার গতি যদি ঘূর্ণন গতি হয়, ঠান্ডা মাথায় সবাই খেয়াল করো, ঘূর্ণন গতি মানে কি? শিশুকে বৃত্তাকার পথে ঘুরতে হবে, শিশুকে বৃত্তাকার পথে ঘুরতে হবে, অর্থাৎ শিশু এইখানে উঠতে হবে। শিশু যদি একবার এইখানে উঠে তাহলে ধপাস করে কি, ধপাস করে সে নিচে নেমে যাবে বা নিচে পড়ে যাবে, তাহলে দোলনায় ওঠার শখ আজীবনের জন্য শেষ। তার মানে শিশুর যে গতিটা এখানে, ঘূর্ণন গতি হওয়ার কোনো আসলে চান্স নাই। ঘূর্ণন গতি হইলে পুরোটা ঘুরে আসতে হবে, এটা শিশুর পক্ষে আসলে সম্ভব না। এখন দেখো পর্যাবৃত্ত গতি কি আসলে হবে কিনা। দেখো ভাই, এর আগে কিন্তু অপশন ছিল তোমার হচ্ছে একটা, মানে যে কোনো একটা তুমি দাগাইতে পারবা, কিন্তু এখন কিন্তু তোমার কাছে অপশন একাধিক আছে, তুমি চাইলে একাধিক দাগাইতে পারো। তো এখন পর্যাবৃত্ত গতি মানে কি, রিপিট। তো শিশু যখন দোলনায় উঠছে, দেখো শিশু যখন দোলনায় উঠছে, এই যে দোলনায় সামনের দিকেও যাচ্ছে পেছনের দিকেও যাচ্ছে, মানে 50-50 একটা বিষয় আছে, 50-50 একটা বিষয় আছে। তার মানে স্পন্দন, এটা আমরা শিওর। আবার শিশু রিপিট করতেছে, গতিটা রিপিট করতেছে। রিপিট মানে কি, পর্যাবৃত্ত গতি। তাহলে পর্যাবৃত্ত গতিও হচ্ছে স্পন্দন গতি, বললে তো পর্যাবৃত্ত এমনিই হয়। তার মানে আসলে কি, তার মানে যেহেতু সে স্পন্দন গতি হবে, স্পন্দন গতি হইতে গেলে পর্যাবৃত্ত গতি এমনি হওয়া লাগে। তার মানে কি 2 এবং 3 একসাথে আমার এখানে উত্তর হচ্ছে। যদি এখানে অপশন একটা থাকতো, উত্তর দিও আমাকে, যদি এখানে উত্তর অপশন একটা থাকতো, মানে এগুলা নাই, মনে করো এবিসিডি নাই, এখানে তো একাধিক আছে দেখে আমি 2 আর 3 একসাথে উত্তর দিতে পারছি। বাট অপশনে যদি এগুলা না থাকতো, শুধু মনে করো 1, 2 আর 3 থাকতো, তখন তোমরা কোনটা দাগাইতা? 2 দাগাইতা না 3 দাগাইতা? আমাকে একটু ইনবক্সে বলো, বলো 2 দাগাইতা না 3 দাগাইতা? 3, ভেরি গুড, সাবাস, এই তো, গুড। তো তোমরা হচ্ছে এই প্রশ্নটা খুব দ্রুত অ্যান্সার করতে পারছো যারা তাসনুবা করছো, এরপর